এই তাড়াতাড়ি পা চালাও। আরে যাচ্ছি তো রে, যাচ্ছি। আর কত তাড়াতাড়ি যাবো বল দেখিনি। হে ভগবান, কি মূর্তি যা এই রাস্তায় এলাম। শীতল কাকা, সামনেই তো নলিকাটা শ্মশান। মনে করানোর আবার কি দরকার আছে? হ্যাঁ, আমি কি জানি না? তুই শালা বড্ড হারামি রে তুই, বুঝলি? দুপুর কাজটা সেরে নিলেই হয়ে যেত, ফালতু ফালতু এই সন্ধ্যাবেলায় রাস্তা ধরে যেতে হচ্ছে। কি রে, চুপ মেরে গেলি কেন রে? এ কি পচা? এ পচা, কোথায় গেলি রে পচা? পচা, ওই তো। কি রে, দাঁড়িয়ে গেলি কেন? আমি কিন্তু এবার ছুটে পালাবো বলে দিলুম। ও মা, ওই দেখো আবার হাসছে। এই হাসছিস কেন? বচা বচা, এবার কিন্তু খুব 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 খারাপ হয়ে যাচ্ছে। সব সময় মোটেই আর কি ভালো লাগে না। পচা নয়, পচার বাপ। কে তুমি? পচা আমি নই। এই শ্মশান এখন অভিশপ্ত। এই রাস্তা এখন প্রেতাত্মার আনাগোনা। আর যে এখানে আসে সে ফিরে যায় না। अस्ति कस्य मुन्निर्माता भगिनी वासुकेस्तथा जरत्कारो मुन्ने पत्नी मनसा देवी नमस्तते। মন্ত্রপাঠ কর 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 কর, খুব ভালো, খুব ভালো, কর কর। তবে এইবারের মতো পচাকে ভুলে যা। যতক্ষণ না আমি ওই হারামিকে হাতের কাছে পাচ্ছি, ততক্ষণ এইভাবেই চলতে থাকবে। নমস্কার, আমি তন্ময়। এই গল্পটি শেষে থাকবে আপনাদের জন্য একটি প্রশ্ন। সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে উল্লেখ করব এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নাম আমরা এই গল্পের শেষে উল্লেখ করব। তবে তার আগে এই গল্পটি আপনারা মন দিয়ে পুরোটাই শুনুন। আমি জানি বৌদি যে পচার মৃত্যুর জন্য তুমি আমাদের উপর রেগে আছো। রাগ হওয়াটাও স্বাভাবিক। তোমাদের অনেকবার আমি বারণ করেছিলাম, ওই রাস্তা বন্ধ করে দাও, ওই রাস্তা দিয়ে কাউকে যেতে দিও না। সন্ধ্যার পরেই ওই রাস্তা হয়ে ওঠে অভিশপ্ত। আমরা কোন গ্রামে বাস করছি সেটা কি তুমি ভুলে গেছো? শহরের রাস্তা যাবার ওই একটাই পথ। মানুষের খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যাবে ওই পথে না গেলে, কারণ সবাই তো আর গ্রামে কাজ করে না। তাই রাস্তাটাকে বন্ধ করাও অসম্ভব হয়ে উঠেছে। তাহলে শুনে রাখো, শুধু আমার ছেলে একা নয়, এইরকম কত ছেলে মরবে তা তুমি গুণে শেষ করতে পারবে না মাস্টার। সে নিঃস্ব করে দেবে পুরো নলিকাটার গ্রামকে। আমার মনে হয় মাস্টার, ওই রাস্তাটা বন্ধ করে দেওয়া উচিত। তারপর না হয় সবুজদের বাড়ির পাশে যে ভাঙা রাস্তাটা আছে, ওই পথ দিয়ে লোক চলাচল করলে মনে হয় বেশ ভালোই হবে। ঠিক আছে, আমি একটু ভেবে দেখছি। ভাবো, খালি ভাবো তুমি মাস্টার। তোমার কেউ নেই তো, তাই তুমি ভাবছো না এই গ্রামের জন্য। তোমার এক ভাইকে তো শহরে পাঠিয়ে দিয়েছো, সে সেখানে আরাম করে আছে। তোমার আর চিন্তা কিসের? যত বিপদ তুমি আমাদের জন্যই উৎপন্ন করে দিয়েছো। ভালো, খুব ভালো, সুখে থাকো, তুমি আনন্দে থাকো। আর গ্রামের আর সব মানুষেরা এইভাবে চোখের জল ফেলুক, তাতেই তোমার অনেক পুণ্য হচ্ছে। এ কি বলছো বৌদি? মাস্টার আমাদের জন্য অনেক কিছুই করেছে, এমনকি ওর ভাই মিলনও অনেক সাহায্য করেছে আমাদের এই গ্রামের উন্নয়নের জন্য। টাকায় কি সব, শীতল? সে সাহায্য করেছে, কিন্তু অনেক দূর থেকে।
এই গ্রামে এসে মানুষের পাশে থেকে সাহায্য করার ক্ষমতাও নেই। আমার ছেলেটার বয়স বা কত মাস্টার? মাত্র 17 বছর। এখন আমি কাকে নিয়ে বাঁচবো মাস্টার? কি হলো, চলে যাচ্ছ কেন? বলে যাও আমাকে। তা কি হে মাস্টার, তা কি ভাবছো, কি করবে? হ্যাঁ, ভাবছি মিলনকে একবার গ্রামে ডাকবো। না না, পচার মার কথায় রাগ করে এরকম বড় সিদ্ধান্ত নিও না। মিলন ওখানেই থাক। গ্রামের এরকম পরিস্থিতিতে ওর যদি কোনো বিপদ ঘটে যায়, ও তো আর এইসব ব্যাপারে কিছুই জানে না। পার্টির সাথে ওর ভালো খাতিরের জন্য আমরা ওর কাছ থেকে অনেক কিছু সাহায্য পেয়েছি। ব্যাস, আমরা চাই না ওর কোনো ক্ষতি হোক মাস্টার, এই বলে দিলুম। তার থেকে অন্য কিছু বরং ভাবতে হবে আমাদেরকে। ভাবতে তো হবে শীতল, কিন্তু কিন্তু সেটা কি? সালা রাজনীতিতে কোনো ভালো লোক যায়? হ্যাঁ, যত রাজ্যের হারামি লোকেরা আছে না, তারাই রাজনীতিতে যায়। এই মিলন, কি বলিস? হ্যাঁ, সব লোক তো খারাপ হয় না, তবে কিছু লোকের জন্য অবশ্যই নাম খারাপ হয়। তবে একটাই কথা বলবো ভাই, ভালো কোনো কিছু করতে গেলে অবিলম্বে ওয়েস্ট বেঙ্গলটা ছেড়ে দে। এর থেকে বেশি কিছু আর বলবো না। এত বড় মতামত দিবি সেটা কখনো ভাবতে পারিনি রে ভাই। যেটা সত্যি সেটাই বললাম। যাই হোক, বেশি গভীরে গিয়ে লাভ নেই। তা বলছি, আজ প্ল্যান কি? প্ল্যান তো নেই, তবে ইচ্ছা করছে একটা জিনিস করতে। কি বলবো বলছিস? বল না, কি হয়েছে? একবার তোর গ্রামটাকে দেখতে চাই। ও, এই ব্যাপার। তা চল, আজ যাই তাহলে। এই, তোর দাদা আবার কিছু বলবে না তো? আরে দাদা কি বলবে, উনি আরো বেশি খুশি হবে যে এতদিন বাদে ওনার ভাই গ্রামে যাচ্ছে। যা বলেছিস, তবে এখন না বেরিয়ে দুপুরে বেরোনো হবে। রোহিতকে কম্পিউটার ক্লাসে গিয়ে বলে দিচ্ছি, ওরও তো ইচ্ছা আছে যাওয়ার। তাহলে ওকে বলে দিস। শোন না, 4:18 একটা ট্রেন আছে ডায়মন্ড লাইনে, কিন্তু ওটাই ধরতে হবে কিন্তু, ঠিক আছে? তুই একবার ওকে বলে দে। ঠিক আছে, তাহলে আমি এখন ক্লাসে যাচ্ছি, কেমন? রোহিত আর অয়ন যখন এলো, তখন ঘড়ির কাঁটায় বিকেল 4:05। তাড়াতাড়ি একটা রিক্সা ধরে চলে গেলাম স্টেশনে। যেতে প্রায় 2.5 ঘন্টা মতন সময় লাগবে। শুনলাম কৃষ্ণমোহন স্টেশনে নাকি রেলের কাজ হচ্ছে, ওখানে হয়তো ট্রেন দাঁড়াতে পারে আধ ঘন্টা মতো। আমাদের ট্রেন আসতেই আমরা উঠে পড়লাম। যা ঠান্ডা পড়েছে তাতে ট্রেনের গেটের সামনে দাঁড়ানোর সাহস করলাম না। বেশ আনন্দ করতে করতে আমরা শিয়ালদাহ পৌঁছালাম। সেখান থেকে ডায়মন্ড ট্রেন ধরে যখন আমরা সংগ্রামপুর স্টেশনে এলাম, তখন ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6:30। এদিকে ঠান্ডা আরো বেশি যেন। ভীষণ ঠান্ডা লাগছে, কিন্তু অবশ্য গ্রামগঞ্জের দিকে ঠান্ডা একটু বেশিই লাগে। তার উপর ট্রেন আজ পুরোই ফাঁকা। তবে আমাদের পাশেই একটা লোক বসেছিল, সেও এই প্রবল শীতে ঠক ঠক করে কাঁপছে। আমি তাকে বললাম, ঠান্ডা খুব লাগছে বুঝি? তা তো লাগবেই, ঠান্ডা তো আর কম পড়েনি। তবে শীতকাল খুব ভালো এই অতিরিক্ত গরমের থেকে, কি বলেন? হ্যাঁ, তা যা বলেছেন। তা আপনি কোথায় যাচ্ছেন? আমি দেওলা স্টেশনেই নামবো, সেখান থেকে ওই দক্ষিণ কৃষ্ণপুর যাব। আর আপনি? আমি নেত্রা স্টেশনে নামবো, যাবো সেই নলিকাটায়। নলিকাটার নামটা শুনে ভদ্রলোকের হাতটা কেমন যেন কেঁপে গিয়ে ফোনটা পড়ে গেল নিচে। আমি বললাম, এই রে, ভেঙে যায়নি তো? না না, ভেঙে যায়নি। কিন্তু ওখানে কি করতে যাচ্ছেন আপনারা? ওখানে তো আমার আসল বাড়ি, তবে আমি শহরে থাকি, সেই দমদমে। ও আচ্ছা। তবে একটা কথা বলি আপনাদের, ওই লোকাল থানা থেকে সতর্ক করেছে, এই মুহূর্তে নলিকাটার গ্রামে নতুন কোনো মানুষ যাওয়া মানে নিজের জীবন হাতে করে নিয়ে যাওয়া। বিশেষ করে ওই রাস্তাটা, এই যেখানে ওই শ্মশানটা আছে। ধুর, কি বলছেন? সেই সব কবেকার ঘটনা,
এখন আর এই সব কিছু হয় নাকি? তোর ওসব কিছুই নেই। সব আছে, একটু সাবধানে। সন্ধ্যা হয়ে গিয়েছে তো, আপনাদের তো আবার ওই রাস্তাটা ধরেই যেতে হবে কি না? ওই রাস্তায় গেলে কি হবে? কিছুদিন আগে রাতের বেলায় দুটি ছেলে ওই রাস্তা দিয়ে আসছিল। একজন বেঁচে গিয়েছে, তবে আর একজন কিন্তু নিখোঁজ হয়ে গিয়েছে। তবে গ্রামবাসীরা বুঝতে পেরে গিয়েছে সে আর বেঁচে নেই। আমার পাশ থেকে হঠাৎ রোহিত বলে উঠল, বলছি পুলিশে খবর দেয়নি? পুলিশ? কি যে বলেন মশাই, পুলিশের লোকেরা ওই রাস্তা ধরে যেতে ভয় পায়। ওদেরই তো কত লোক মরল ওই রাস্তায়। আরে আরে বলেন কি? এ তো ভীষণ সাংঘাতিক জায়গা। তার বলছি কি, ভীষণ ভয়ানক একটা গ্রাম। কে কখন মরবে সে নিজেও জানে না। চোখ কান খোলা রেখে চলতে হয় গ্রামের মধ্যে। নলিকাটা কি আর কোনো সাধারণ গ্রাম গো ভায়া? ওখানকার কত মানুষ ভয় পালিয়ে এসেছে তা জানো? শ্মশান জায়গাটাকে তো পবিত্র স্থানই বলা হয়। পবিত্র? হ্যাঁ, আরে মশাই, নলিকাটাতে পবিত্র জিনিস বলে কিছু হয় না, সবই অপবিত্র। ওখানে একজন মানুষ আছেন যিনি এখন ওই গ্রামকে দেখাশুনো করেন। কি যেন তার নামটা? আমি চট করে বললাম, হ্যাঁ, প্রলয় হালদারের কথা বলছেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, ওই প্রলয় প্রলয়, ডাক নাম পাঁচু গোপাল। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, উনি আমার দাদা হন। তবে তবে ও তো আমাকে এই বিষয়ে কিছুই বলেনি। কেউ কি চায় যে নিজের ভাইয়ের বিপদ হোক? এটা অবশ্যই ঠিক, কিন্তু এখন কি করি বলুন তো? কি আর করবেন, কাছের কোনো স্টেশনে নেমে যান। তারপর আবার, ও আজ তো ট্রেন বন্ধ আছে। ভদ্রলোক আমাদের ভয় দেখাচ্ছেন নাকি সত্যি সত্যি বলছে তা আমি নিজেও বুঝতে পারছি না। তবে এসে যখন পড়েছি আর ফিরে যাব না, একেবারে দাদার সঙ্গে দেখা করেই যাব। যদি সত্যি সত্যি কোনো বিপদ হয় তাহলে আমার দাদা তো সেখানে রয়েছে। তার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? তার কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি এটাই ভাবছি, সেই সময় ভদ্রলোকটি বললেন, শোনা যায় কোনো এক নরকের আত্মা নলিকাটা শ্মশানের মধ্যে ঢুকে পড়েছে। ওখানে বেশ কিছু মাস আগে ভূমিকম্প হয়েছিল। মাটি ফেটে গিয়ে সে এক বিচ্ছিরি একাকার কাণ্ড। অদ্ভুত শুনতে লাগলেও এটাই সত্যি বলে ধরা হয়। একটি গর্ভবতী মেয়েকে কয়েকটি ছেলেরা ধর্ষণ করে তাকে পুড়িয়ে ফেলেছিল। সেই নিয়ে প্রচুর কেস কামারি হয়েছিল। তবে কোনো প্রমাণ ছাড়াই কোনো কিছু তো আর বলা চলে না, তাই সেই যাত্রায় সেই ছেলেগুলো বেঁচে গিয়েছিল। তবে তার কয়েক সপ্তাহ পরে ওই ছেলেগুলোর মৃত্যু হয়। শরীরের এক পাশ পুরো নীল হয়ে গিয়েছিল, যেন কোনো একটা বিষ পান করেছে ওরা। ডাক্তার দেখিয়েছে, এমনকি টোটকাও করেছে, কিন্তু ছেলেগুলোকে আর বাঁচাতে পারেনি। তাই গ্রামের লোকের বিশ্বাস সেই গর্ভবতী মেয়েটি নিজের প্রতিশোধ নিয়েছে। তবে তারপরেও সে এখনো মুক্তি পায়নি, যার কারণে সে নিশুতি রাতে ঘুরে ঘুরে বেড়ায় খিদের জ্বালায়। আপনার বিশ্বাস সে ওই শ্মশানে থাকে? আমার বিশ্বাসে কি আছে, তবে ওইখানকার এক তান্ত্রিক বলেছিলেন এই কথাটি। সেক্ষেত্রে ওই শ্মশানে দুটি আত্মার বাস আছে। আর আর একটা কে তাহলে? সেটা আমি জানি না। নরক লোক থেকে ফিরে এসেছে, এটা কি কেউ বিশ্বাস করবে? তাই ওই আত্মাটি কার তা কেউ বলতে পারে না। আপনারা দয়া করে এই জায়গাটিকে একটু এড়িয়ে চলবেন। দরকার হয় ওই নেত্রা স্টেশনে আজ রাতটা কাটিয়ে কাল সকালে ওখানে যাবেন। আপনারা তরুণ ছেলে, জানি রক্ত গরম, তাও ভালোর জন্যে বললাম। যদি বেশি জ্ঞান দিয়ে থাকি তাহলে ক্ষমা করবেন। আমার স্টেশন চলে এসেছে, আমি উঠলাম। এই কথা বলে ভদ্রলোক স্টেশনে নেমে গেলেন। এদিকে আমরা চিন্তায় পড়লাম। মনে মনে ভাবলাম,
লোকটা ভাঁওতাবাজির গল্প দিল না তো? না দেওয়ার কিছুই নেই, তাও মনের মধ্যে কেমন যেন হতে লাগলো। আমরা খুব বেশি আর একে অপরের সাথে কথা বললাম না। যখন নেত্রা স্টেশনে পৌঁছালাম তখন প্রায় 7:30টার কাছাকাছি। প্রথমে স্টেশনটা দেখে মনে হয়েছে ভুল করে অন্য কোথাও নেমে পড়েছি নাকি। ট্রেন চলে গেলে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আমি চারিদিকটা দেখতে লাগলাম। মানুষ নেই, জন নেই, একদম শুনশান ফাঁকা একটা স্টেশন। তারপর সামনের হলুদ বোর্ডের দিকে চোখ যেতেই ওই তো লেখা আছে নেত্রা। দেখে স্বস্তি পেলাম। অনেকদিন এখানে না আসার কারণে সব যেন ভুলে গিয়েছি। অবশ্য আমার স্মৃতিশক্তি এখন মনে হচ্ছে অনেক দুর্বল হয়ে গিয়েছে। সালা, কিরকম জায়গা রে? 7টা বাজে কিন্তু কিন্তু পুরো স্টেশন ফাঁকা, কোনো লোক নেই। হ্যাঁ, দূর হতেই পারে ভাই, এটা শহর নয়, তার উপর এইরকম ঠান্ডায় লোক বাইরে থাকবে কি করে? তার চেয়ে বরং আমরা একটু এগিয়ে যাই, যদি কাউকে দেখা পেয়ে যাই। কিছুটা এগিয়ে আসতেই চোখে পড়ল একটা লোক। অন্ধকারের মধ্যে কেমন যেন মিশে রয়েছে লোকটা। আমি একটু সামনে যেতেই সেই লোকটি হঠাৎ বলল, কোথায় যাবেন? নলিকাটার গ্রামে যাব। 3 জন আছেন? আচ্ছা, 500 টাকা লাগবে। 500 টাকা? বলেন কি? তাও আর কি, এই এত রাতে আর কি কোনো গাড়ি পাবেন ভেবেছেন? হ্যাঁ, আর পেলেও নলি কাটার মোড়ের দিকে কেউ যাবে না। তা বলে 500 টাকা? 3 জন আছি, 300 না অন্তত। আরে পাগল নাকি? জীবন বাজি রেখে ওই জায়গায় যাচ্ছি। দরকার নেই, যাবো না। আপনারা শীতে দাঁড়িয়ে থাকুন, আমি বাড়ি চললাম। হ্যাঁ, বড় গেলে। হ্যাঁ, আজ কার মুখ দেখে উঠেছি তা নিজেও জানি না। একে তো প্রথম ভুলটা করেছি আমি। দাদাকে বলে আসলে এইরকম হতো না। কেন যে বললাম না। লোকটা তার ভ্যানটা নিয়ে দাঁড়িয়েছিল। আমি বললাম, ঠিক আছে তাই দেব, চলুন আপনি। লোকটি ভ্যানটা ঘুরিয়ে নিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। আমরা 3 জনে ভ্যানে বসতেই লোকটি ভ্যান চালিয়ে নিয়ে চলল। আচ্ছা, এদিকটা এরকম ফাঁকা ফাঁকা কেন? কেউ কি এখানে থাকে না? আরে ধর মশাই, এই জায়গায় মানুষ কম, মৃত ব্যক্তির আত্মা বেশি থাকে। হ্যাঁ, এইরকম ভাইরাস গ্রামে থাকা যায় নাকি? হ্যাঁ, নেয়া থেকে থেকে জায়গাটার প্রতি মায়া হয়ে গিয়েছে, তাই জন্যই তো রয়েছে। সত্যি এবার মনে হয় বিশ্বাস করতেই হবে। ট্রেনের ওই ভদ্রলোক, তারপর এই ভ্যান চালক, এরা প্রায় একই কথাই বলছে। না, এরা মিথ্যে কথা তাহলে বলছে না। আমাদের ভয় দেখানোর উদ্দেশ্য এদের হতে পারে না। প্রায় আধ ঘন্টা পথ যাবার পর লোকটি বলে উঠল, বলছি আপনারা একটু ধরে বসবেন, আমি গাড়ির গতিটা একটু বাড়াচ্ছি। কেমন? কেন, কি হলো আবার? গাড়ি তো ঠিক স্পিডেই যাচ্ছে। হ্যাঁ, পরে বলছি। সামনেই নলিকাটার শ্মশান, গাড়ি দ্রুত চালাতে হবে, নাহলে পয়মাল কাণ্ড ঘটে যাবে। হ্যাঁ। ওনার এইরকম কথা শুনে আমি সত্যি একটু চমকে গিয়েছিলাম। যাই হোক, উনি দ্রুত গতিতে এগিয়ে চলল গাড়ি নিয়ে। আমরা 3 জনে সজাগ হয়ে রইলাম। হ্যাঁ, সামনের দিকে তাকাবেন, বাম দিকে একদম তাকাবেন না। ওই দিকেই ওই নলিকাটা শ্মশান রয়েছে। আমার কথাটা শুনবেন। তাকালে কি হবে? আরে যা বলছি তাই শুনুন না মশাই, না হলে কিন্তু বিপদ হয়ে যাবে, ঘোর বিপদ। ঠিক এই সময় আকাশের মেঘটা ডেকে উঠল, আর সেই মেঘের ঝড়কানিতে দেখতে পেলাম আমাদের ভ্যানের পিছনে কে যেন একটা এসে বসেছে। পরিষ্কার দেখতে পাচ্ছি না তাকে। হাত নেড়ে অয়না রোহিতকে ইশারা করতেই চমকে উঠলাম। তারা কোথায়? আমার পাশে বসে আছে 2 কালো অবয়ব। এমনকি যে লোকটা ভ্যানে করে আমাদের নিয়ে আসছিল সে সেখানে নেই।
তবে তবে ওটা কে গাড়ি চালাচ্ছে? খলখল করে হেসে উঠল সেই ভ্যান চালক। পরিষ্কার শুনতে পেলাম একটা কর্কশ কণ্ঠ। সে কি বিভৎস তা বলে বোঝানো যাবে না। আর চোখে আমার দিকে একবার চেয়ে দেখল সে। কিন্তু কি আশ্চর্য একটা ব্যাপার, এতক্ষণ ধরে ভ্যানের চাকার আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম, কিন্তু কিন্তু এখন হঠাৎ করেই কিছুই আমার কানে আসছে না কেন? তাহলে তাহলে আমি কি বধির হয়ে গিয়েছি? আমার মনের ভয় আরো দ্বিগুণ বাড়ল। এরপর যা কাণ্ড ঘটল তা আরো অস্বাভাবিক। ভ্যানটা এত জোরে ছুটতে লাগলো যে আমি চারপাশে আর কিছুই দেখাই পেলাম না। অয়ন, রহিদা, সেই ভ্যান চালকটাই বা কোথায় গেল তা আমি জানি না। আমি বললাম, কে তুমি? কে 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 তুমি? গাড়ি থামাও, থামাও, থামাও বলছি, গাড়ি থামাও। সে তখন খলখল করে হাসতে লাগলো। তারপরে বলল, গাড়ি থামবে, ঠিক জায়গাতেই থামবে, তবে থামার আগে এই গাড়িতে আর কোনো রক্ত মাংসের মানুষ থাকবে না। না না না, গাড়ি থামাও, গাড়ি থামাও। অয়ন, রোহিত, কোথায় তোরা? গাড়ি থামাও, গাড়ি থামাও। আছে আছে আছে, সব আছে, তবে তবে আজকের মতো আর তাদের দেখা পাবি না। তুই দেখা পাবি না, পাবি না দেখা। গাড়ি দ্রুত গতিতে চলতে লাগলো। আমি আর কিছু ভাবতে পারলাম না। আমার পিছনে, ডান দিকে, বাম দিকে কালো কালো অবয়ব বসে আছে এবং কিরকম একটা বাঁকা হাসি হাসতে লাগলো। তাদের চোখগুলো কিরকম লাল লাল মতো। তারা সবাই একত্রে বলতে লাগলো, মরবি, মরবি, এই রাস্তায় মরবি। কথাটা বলেই বিড়বিড় করে কি যেন জপ করতে লাগলো। আমি কি করি? আমার যে মাথায় কাজ করছে না। এইরকম আর কিছু সময় চলতে থাকলে আমি নির্ঘাত জ্ঞান হারিয়ে ফেলবো। ভয়ে আমার হাত পা দেহ সব যেন বরফের মতন হয়ে এলো। শেষবারের মতো প্রাণপণে চেঁচিয়ে উঠলাম, গাড়ি থামাও, গাড়ি থামাও না, মাথা ঘুরছে, আমার মাথা ঘুরছে। থামবে না, থামবে না, এই গাড়ি থামবে না, কোনোভাবেই না, থামবে না, থামবে না। এরপর কি হয়েছিল আমার জানা নেই, কারণ ওদের হাসি শুনেই আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। চোখ যখন খুলল তখন দেখলাম আমি শুয়ে আছি আমার নিজের বাড়িতেই। তাড়াতাড়ি উঠেই কয়েক সেকেন্ড ভাবতে লাগলাম কালকের কথা। জানলার বাইরে তাকিয়ে দেখলাম সূর্য ডুবে গিয়ে নলিকাটার বুকে অন্ধকারে চাদর নেমে এসেছে। এমন সময় দাদাকে দেখলাম ঘরে ঢুকতে এবং তার সাথে সাথে রোহিদার অয়নকে দেখলাম। যাক, শান্তি পেলাম ওদেরকে দেখে। দাদা আমাকে দেখে বেশ গম্ভীর হয়ে বলল, খুব লায়ক হয়ে গিয়েছিস না? একবার ফোন করে আসা যায় না? না মানে আসলে আমি অতটা বুঝে। এই তুই স্টেশনে নামার পর থেকে কোথায় গায়েব হয়ে গেলি বলতো? কেন? আমি তো তোদের সাথেই ছিলাম, আর তোরাও তো। বোকা বোকা কথা বলিস না মিলন। স্টেশনে নামার পরে তুই নিজে বললি স্টেশন মাস্টারের কাছে যাচ্ছি, তোরা থাক। তারপর তো তুই আর এলি না। তোকে কতবার যে ফোন করেছি সেটা কি একবার দেখেছিস? পকেটে হাত দিয়ে দেখলাম আমার ফোনটা নেই। আমার মাথা খারাপ হয়ে যেতে লাগলো। তার মানে কাল রাতে যা কিছু আমার সাথে হয়েছে সেটা সেটা তাহলে কি? আমি সমস্ত কথা দাদা, রোহিত আর অয়নকে বললাম। সব শুনি দাদা বলল, তোর কপাল ভালো, তুই বেঁচে ফিরেছিস। ও কোনো ড্রাইভার ছিল না, ও ছিল এক প্রেতাত্মা।
বুকটা ধক করে উঠল আমার। কাল রাতে আমি তাহলে কোনো মানুষের গাড়িতে উঠিনি? তোকে ভোরের বেলা নলি কাটার মাঠ থেকে তুলে আনা হয়েছে। ভগবান তোর পাশে ছিল, না হলে তোর যে কি হতো। অসম্ভব। রোহিত, তোরা সত্যি কোনো ভ্যানের চালককে দেখিসনি? সত্যি করে বলতো। না ভাই, ভ্যান কোথা থেকে আসবে? তুই আসছিলিস না দেখে আমরা নিজেরা স্টেশন মাস্টারের কাছে যাই। তিনি বলল তুই নাকি ওখানে যাসনি। এরপর আমি আর কিছুই বললাম না। দাদা ফের বলল, শোন মিলন, তুই যখন অনেক কিছুই বুঝতেই পারছিস, তাহলে তোকে একটা কথা বলি ভাই, তুই আবার শহরে ফিরে যা। এই জায়গা তোর জন্য নয়। এখানে পদে পদে ভয় লেগে আছে, মৃত্যুর সাথে রোজ খেলতে হচ্ছে আমাদের। আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। তুই ফিরে যা শহরে। না, আমি তোমাকে ফেলে রেখে চলে যাব? তুই জানিস তো, এই গ্রামের দায়িত্ব এখন আমার উপর। আমি এদেরকে ছেড়ে কোথাও যেতে পারবো না। কিন্তু কিন্তু তোমার যদি কিছু হয়ে যায়? আমার আর কি হবে পাগল? শোন, বাইরে বের হওয়ার একদম চেষ্টা করবি না। আমি জানি তোরা ঘোরার জন্য এখানে এসেছিস। আচ্ছা, অন্য কোনো জায়গা পেলি না ভাই? দেখে দেখে এই নলিকাটার গ্রামেই তোর বন্ধুদেরকে নিয়ে এলি। আরে বুঝবো কিভাবে যে এখানে বিপদ রয়েছে? তুমি তুমি কি কোনোদিন আমাকে বলেছিলে যে এই জায়গাটা এতটা সাংঘাতিক? হ্যাঁ, গলার নিকুচি করেছে। চলে যাই আমরা। শহর অনেক ভালো। ও বাবা, এখানে আর এক বিন্দু থাকতে ইচ্ছে করছে না আমার। চলে যাই। তোর মাথা খারাপ হয়ে গেছে রোহিত। স্টেশন মাস্টার কাল কি বললো শুনিসনি? ট্রেনের গন্ডগোল চলছে, আজ আর কোনো ট্রেনই ওইদিকে যাবে না। সে তো আর এক ঝামেলা। আচ্ছা ঠিক আছে, আজ দিনটা না হয় জাগ করে ম্যানেজ করে নেবো কানে। শোন, এখন আমি আসছি। শোনো না, আমিও যাবো তোমার সাথে। না না, একদম নয়। ভাগাড়ের ধারে দুটো মৃতদেহ পাওয়া গিয়েছে নাকি, জানি না আবার কে মরল। দেখে আসি আমি, তুই থাক, কোথাও যাবি না কিন্তু। ওকে দেখে বড়ই ভালো লাগছে রে ভাই। আমরা সত্যি খুব চিন্তায় ছিলাম। আমিও তোদেরকে দেখতে পেয়ে যা খুশি হয়েছি না, যে কি বলবো। আমি তো ভেবেছিলাম তোদের কিছু হয়ে গেল মনে হয়। কিন্তু এই খুশি আর কতক্ষণ, যখন তুই জানতে পারবি। যাই হোক, শোন, আমি আর অয়ন একটু বাইরে থেকে ঘুরে আসি। তুই বরং একটু বিশ্রাম নে, এসে আরো সব বলছি। অয়ন আর রোহিত ওরাও ঘর থেকে বেরিয়ে গেল। ঘরের মধ্যে এখন আমি একা। রোহিত কি একটা বলার চেষ্টা করছিল, কিন্তু বলল না। এদিকে ঘড়ির কাঁটায় সন্ধে 7:30। ফোনটাও নেই যে একটু টাইম পাস করব। তার উপর এত ঘন্টা বাদে আমার জ্ঞান ফিরে এসেছে। সব কিছু কেমন যেন ওলটপালট হয়ে গেল। তার উপর এই সন্ধ্যাবেলার দিকে দাদা, অয়ন, রোহিত এরা গেলটাই বা কোথায়? ফোনটা মনে হয় ওই নলিকাটা শ্মশানের ধারেই কোথাও পড়ে আছে। দাদা যখন এলো তখন ঘড়ির কাঁটায় রাত 9টা। কোথায় ছিলে তুমি? দাদা কিছু বলল না, কিরকম একটা ফ্যাকাশে মুখ নিয়ে দাঁড়িয়ে রইল। আমি আবার বললাম, কি হলো দাদা, ওরকম করে আছো কেন? কিছু কি হয়েছে? ভাগাড়ের ধারে যে দুটো মৃতদেহ পাওয়া গিয়েছে, সেটা তোর ওই দুই বন্ধুর মৃতদেহ। হ্যাঁ, কি বলছো কি? আমি নিজে গিয়ে দেখে এলাম। ঘাড়ের মাংস খোবলে নেওয়া, একজনের ঘাড় ভেঙে ঝুলে রয়েছে, আর একজনের মাথা দু ফাঁক হয়ে গিয়েছে। এটা কি করে সম্ভব দাদা? ওরা তো আমার সামনেই ছিল। ওরা কেউ মানুষ ছিল না রে, সব প্রেতাত্মা। তোর বন্ধুরা মারা যাওয়ার পর দেখতে এসেছিল তুই বেঁচে আছিস না মরে গিয়েছিস। মাথাটা কেমন যেন বনবন করতে লাগলো। কাল রাতে তাহলে শরীরটা কেমন যেন করতে লাগলো আমার। আবার আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। যখন আমার আবার চোখ খুলল তখন প্রায় মাঝরাত। না,
ধড়বড় করে উঠে দেখি ঘরের দরজা বন্ধ আছে। সারাদিন একভাবে বিছানায় শুয়ে থেকে কোমরটা ব্যথা হয়ে গিয়েছিল। বিছানা থেকে নিচে নামতেই হঠাৎ মনে হলো খাটের তলা থেকে কে যেন উঁকি মারল। হ্যাঁ, আমি চমকে উঠেছিলাম। খাটের তলায় কেউ কি আছে? কোনো লাইট নেই এই ঘরে, ঘরটাও অন্ধকার। চাঁদের আবছায়া আলো যা সামান্য ঘরের মধ্যে এসে পড়েছে। সত্যি কথা বলতে বুকটা ধকধক করলেও মাথা নিচু করে খাটের তলাটা একবার দেখলাম। না, কেউ নেই। মনে মনে ভাবলাম হয়তো আমারই মনের ভুল। তবে মুখটা উঁচু করতেই বিছানার দিকে তাকাতেই দেখতে পেলাম ও কি বিছানার মধ্যে ওটা কে শুয়ে আছে? আমি আমি এটা এটা কি করে সম্ভব? আমার প্রতিমূর্তিটা এবার যেন খলখল করে হেসে উঠল। তারপর আমার দিকেই তাকিয়ে ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠে বলল, বহুদিনের অপেক্ষায় ছিলাম যে তুই কবে আসবি। আর আমি তোকে মারতে পারবো। সেই সময় আমি কথা বলার অবস্থায় ছিলাম না। দাঁড়িয়েছিলাম দেওয়ালের এক ধার ঘেঁষে। আমার প্রতিমূর্তিটা তখন বলে চলল, দোষ তো নয়, ভুল লগ্নে জন্ম হয়েছে তোর, তাই হয়তো মৃত্যুটা খুব তাড়াতাড়ি দেখবি, খুব তাড়াতাড়ি। সঙ্গে সঙ্গে বিছানাটা নড়তে আরম্ভ করলো। আমি অত্যন্ত ভয়ে চিৎকার করতে যাব, কিন্তু তার আগেই দেওয়াল ঘড়ি থেকে ঠক ঠক শব্দ হতে লাগলো। আমি থমকে গেলাম। ভালো করে চেয়ে দেখি দেওয়াল ঘড়িটার মধ্যে থেকে কি যেন একটা শব্দ হচ্ছে। ততক্ষণে আমার প্রতিমূর্তিটা কোথায় যেন গায়েব হয়ে গিয়েছে। আমি একটু এগিয়ে যেতেই সেই খটখট আওয়াজটা বন্ধ হয়ে গেল। ঘরের জানলাটা কেমন যেন আপনা আপনি হাওয়াতে খুলে গেল। এই ঠান্ডার মধ্যেও বাইরে চালু হয়েছে প্রবল বেগে হাওয়া। দেওয়াল ঘড়িটার সামনে গিয়ে দাঁড়াতে যাব, ঠিক এমন সময় আমার চোখ পড়ল জানলার বাইরে। কি যেন একটা দাঁড়িয়ে আছে। অন্ধকারের মধ্যে সে যেন একেবারে মিশে রয়েছে। মনের মধ্যে কিরকম যেন একটা হলো। সঙ্গে সঙ্গে দরজা খুলে ঘরের পিছনের দিকে গেলাম। তখন পুরো নলিকাটার গ্রাম থমথম করছে। কে কে ওখানে? কে দাঁড়িয়ে আছো? আমি তোর দাদা। দাদা, দাদা তুমি? না, সামনে আসিস না। আমি এখন আর জীবন্ত নেই রে। এসব কি বলছো দাদা? হ্যাঁ, সত্যি বলছি। তবে তুই আমার সাথে আয়। এই রহস্য কোথায় থেকে উৎপন্ন হয়েছে তা তোকে বলবো। চলে আয় আমার সাথে। হ্যাঁ, কোথায় যাব? সেই জায়গায় যাব যেখান থেকে এই ধ্বংসলীলা শুরু হয়েছিল, সেই নলিকাটা শ্মশানে। সত্যি কি এটা আমার দাদা নাকি অন্য কেউ? আমার মনে পড়ল দাদা আমাকে সব সময় বলতো, জীবনে কোনোদিন কখনো তুই যদি বিপদে পড়িস তাহলে মার নামটা স্মরণ করিস। জানি তুই মাকে ঘৃণা করিস, তাও বিপদে পড়লে মা নিশ্চয়ই সাড়া দেবে। যে মা নিজের ইচ্ছাতে শরীর বেঁচে দেয় সে আবার মা? না ভাই, তোর এই ধারণাটা ভুল। কোনো চোর নিজের ইচ্ছাতে চুরি করে না, কোনো ডাকাত নিজের ইচ্ছাতে ডাকাতি করে না, সেরকম কোনো মা নিজের ইচ্ছাতে শরীর বেচে না।
আমি জানি তোর রাগটা কিসের। পেটের দায়ে এগুলো করেছে মা, আমাদের জন্য করেছে। হ্যাঁ হ্যাঁ, তুই বলতে পারিস অন্য কিছু করেও আমাদের মানুষ করতে পারতো, কিন্তু সময় আর পরিস্থিতি মানুষকে খারাপ পথে নিয়ে যায় ভাই। তুই ভাবতো, এই যে তুই এত পড়াশোনা শিখেছিস কার দৌলতে? আমার? না রে ভাই, আমি তো সামান্য একটা মাস্টার, কয়েকটা বাচ্চা পড়াই, তাও ঠিক মতো মাইনে পাই না। আমি তোকে কিভাবে মানুষ করব? সবই হয়েছে মায়ের জন্য। মা না থাকলে জীবনে আর কোনো অস্তিত্ব থাকতো না ভাই। তাই মাকে খারাপ বলিস না ভাই। এক লহমায় আমি ভাবলাম মার কথা। হয়তো সেই সময় দাদার মুখের কথাটা আমার ভালো লাগেনি, বা এক প্রকার মনে হয়েছিল সে আমাকে জ্ঞান দিচ্ছে। তবে যত বড় হয়েছি, তত বুঝতে শিখেছি, তত আমার পরিপক্কতা এসেছে। ঠিক এই সময় সেই অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটা হাঁক দিয়ে বলল, দেরি করিস না ভাই, দেরি করলে সময় চলে যাবে, তাড়াতাড়ি আয়। তুমি আমার দাদা নও, তুমি আমার দাদা নও। যদি সত্যি তুমি আমার দাদা হয়ে থাকো, তাহলে তাহলে অন্ধকারের ভিতরে না দাঁড়িয়ে থেকে সামনে এসো, আমার সামনে এসো। তুই আমাকে বিশ্বাস করছিস না ভাই? ঠিক আছে, আমি তোর সামনেই যাচ্ছি, তুই ওখানেই দাঁড়িয়ে থাক। সেই ছায়ামূর্তিটা অন্ধকারের বুক চিরে আস্তে আস্তে আমার সামনের দিকে এগিয়ে এলো। তাকে দেখে আমার বুকের ভিতরটা কেমন যেন ধকধক করে উঠল। কি হারে যে আমার সেই সময় ভয় করছিল তা বলে বোঝানো যাবে না। হঠাৎ করেই আকাশের মেঘটা গর্জন করে উঠল। সে যত সামনের দিকে এগিয়ে আসতে লাগলো, মেঘের গর্জন আরো তীব্র হলো। এক সময় সে আমার সামনে এলো। না না, এটা আমার দাদা নয়, কিছুতেই আমার দাদা হতে পারে না। এটা তো সাক্ষাৎ এক নরক পিশাচ। দাদার রূপ ধরে সে আমাকে ভরিয়ে নিয়ে যেতে এসেছিল। তার গায়ে লেগে আছে তাজা রক্ত। মনে হয় একটু আগেই সে রক্ত পান করেছিল। আমার চোখের দিকে যখন সে তাকালো, তখন আমার বুকটা থমকে গিয়েছিল। সে বলল, তোর জন্য গ্রামের মানুষদের মরতে হচ্ছে, সেটা আমার কিছু যায় আসে না। তবে তোর মৃত্যু কবে হবে সেদিন আমি ঠিক করব। কাল নরক তিথি, তোকে মেরে আমার বউ আর বাচ্চাকে আমি শান্তি দেব। মনে রাখিস, কালই তোর শেষ দিন। শেষ দিন। দাদা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আরে বল। আরে শীতল থাকলে কিছু হবে না, ও আমাদের লোক, তুই বল। যদি সেই রকম কোনো অসুবিধা থাকে তাহলে আমি না হয় বাইরে যাই মাস্টার। হ্যাঁ, কি বলেন? না তা দরকার নেই, তুই বল। সত্যি করে বলো তো, আমার সঙ্গে কি কারোর কি কোনো শত্রুতা আছে? এই গ্রামের মধ্যে বলছি। তোর সাথে? না। আচ্ছা, কেন বলতো? আমি কালকের ঘটনাটা দাদাকে সবটা বললাম। সব শুনে দাদা বেশ ফ্যাকাশে মুখ চেয়ে বলল, কে থাকতে পারে তোর শত্রু? আর যদি তোর শত্রু হবে, তাহলে সে দেখে দেখে গ্রামের লোকেদের কেন মারছে? আমার মনে হয় ভালো তান্ত্রিক এনে হোম যজ্ঞ করে ওই নলি কাটা শ্মশানের দরজা চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হোক মাস্টার, তাতেই মনে হয় ভালো হবে। সে তো করবই, তবে কোনো তান্ত্রিক আসবে না, আমাদেরই যেতে হবে তার কাছে। আমি লোক পাঠিয়ে দিয়েছি, সে এতক্ষণে চলে গেছে। কিন্তু আমাদের জানাটা দরকার, কে এই আত্মা যে আমার ভাইকে মারতে চায়। আচ্ছা দাদা, ট্রেনে যে লোকটি আমাকে এই শ্মশানের ঘটনাটা বলেছিল, সেটা তো তুমি তখন এড়িয়ে গিয়েছিলে। তোমাকে তো আমি বললাম, তুমি কিছু তোয়াক্কাই করলে না। তখন বলিনি কারণ তোকে জানাতে চাইনি। তবে সত্যিটা হলো, এই লোকটা কোনো মানুষ ছিল না। হ্যাঁ, কি বলছো? নেত্রার আগের যে স্টেশন দুটো রয়েছে, সেটা গোপীবল্লভপুর আর ধর্মপুর।
দেউলা বলে যে স্টেশনটি ছিল সেটা আজ থেকে 20 বছর আগে রেলওয়ে দপ্তর থেকে বন্ধ করে দিয়েছে হিন্দু মুসলিমদের দাঙ্গার কারণে। যে লোক তোকে ওই ঠিকানার কথা বলেছে সে লোক হয়তো ওই দাঙ্গায় মারা গিয়েছিল। এ কোন গোলক দাদার মধ্যে এসে পড়লাম দাদা? যে পাচ্ছে আমার মাথা ঘুরিয়ে দিয়ে যাচ্ছে। আর আর তুমি এখানে আছো কি করে দাদা? এখানে আছো কি করে? তোমার দাদা না থাকলে এই গ্রামের আর কোনো চিহ্ন থাকতো না মিলন বাবু। উনি মানুষ নন, সাক্ষাৎ দেবতা। দাদা আমার কাঁধে হাত রেখে হাসি মুখে কথাটা বলতে যাচ্ছিল, ঠিক সেই সময় আমাদের পিছন থেকে একটা কণ্ঠ ভেসে আসলো। তোমাদের ওপর এক অপশক্তির ছায়া এসে পড়েছে বাবু। আমি পিছন ফিরে তাকিয়ে দেখি কল্যাণী জেঠিমা। আমরা ভালোবেসে তাকে ধাইমা বলি। তোমার হয়তো মনে নেই, কিন্তু আবার আছে বাবু। অবশ্য তোমরা তখন অনেক ছোট। এই ঘটনাটাকে কেউই কখনো গুরুত্ব দেয়নি। সবাই ভেবেছিল কি আর হবে। কোন ঘটনার কথা বলছো ধাইমা? মহেশ তালুকদারের কথা বলছি। মহেশ তালুকদার? কে সে? মহেশ তালুকদার ছিল তোমার বাবার অনেক পুরনো বন্ধু। তোমার বাড়িতে রোজ যাতায়াত করতো সে, কিন্তু সেটার কারণটা অন্য ছিল। তোমার মায়ের সাথে ওই মহেশ তালুকদারের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যেটা তোমার বাবা আগে থেকেই জানতে পেরেছিল। তবে তোমার বাবা মদমাতার লোক ছিল, সে এত কিছু পরোয়া করতো না। কিন্তু তোমার মা সত্যি খুব ভালো মেয়ে ছিল। পরিস্থিতির চাপে হয়তো ওকে দেহ ব্যবসাটা করতেই হয়েছে। তোমাদের দুজনের মুখে ভাত তুলে দেওয়ার জন্য, তোমাদের হাতে পড়ালেখার কলম ধরিয়ে দেবার জন্য। মহেশ তালুকদার রায়পাড়ার জমিদার বাড়ির ছেলে, তার অগাধ টাকা। তোমার মা কিন্তু টাকার লোভে ওকে ভালোবাসেনি, মন থেকেই ভালোবেসেছিল। কিন্তু কিছুদিন পর তোমার মা জানতে পারল মহেশ তালুকদারের বউ বাচ্চা রয়েছে, যেটা তোমার মা আগে জানতো না। তোমার মা তখন অত্যন্ত রেগে গেল। তারপর এক ঝড়ের রাতে মহেশ তালুকদার তোমাদের বাড়িতে এসেছিল। ঠিক সেই সময় তাতে কি আছে? তুমি তো এমনিতেই সকলের বিছানায় যাও। এই দেখো, আমি চাই না এই বিষয়টা নিয়ে জল ঘোলা হোক। তোমার কত টাকা লাগবে বলো, ব্যাস গল্প শেষ। তার হচ্ছে না। আমি তোমাকে ছাড়বো না। না, আমি তোমাকে ছাড়বো না। তুমি কি ভেবেছ আমি এত কাঁচা একটা মেয়ে? না গো, এই ঘরে একবার গিয়ে দেখো। দেখো না, দেখো। মহেশ তালুকদার অবাক হয়ে যায়। আস্তে আস্তে এগিয়ে এলো ঘরের দিকে। আর তারপরে সে দেখলো দুটো রক্তাক্ত দেহ মাটিতে পড়ে আছে। মহেশ ভালো করে দেহগুলোকে দেখে ছিটকে দুহাত সরে গেল। ঠিক করিনি আমি? ওরাই তো যত নষ্টের গোড়া। আমাদের মধ্যে আর কেউ আসবে না। তুমি আর আমি আর আমার দুই ছেলে। বলো ভালো হবে না? বলো ভালো হবে না? খুব ভালো হবে, খুব ভালো হবে। কেন করলি? কেন করলি এটা? কেন করলি? রিতা, রিতা, চিন্টু, চিন্টু, রিতা, কথা বল, কথা বলো না। হে চিন্টু, রিতা, চিন্টু, কথা বল না, কথা বল না, কথা বলো রিতা। তুমি
লাগছে না। তুমি গোপনে বিয়ে করেছিলে, তোমার বাচ্চা রয়েছে, তা তো তুমি আমাকে বলনি। আমার ছেলে দুটোর কি হবে? ওরা কার কাছে মানুষ হবে বলো? দুটো ছেলে কোথায় রে তোর? হ্যাঁ, দুটো ছেলে কোথায়? বল, একটা ছেলে বল। প্রথম ছেলেটা তো তোর পেট থেকে আসেনি রে। তোর বরের আরো একটা বিয়ে ছিল। তুই যখন তোর সৎ ছেলেকে মেনে নিতে পারলি, তখন আমার বউ বাচ্চা কি ক্ষতি করেছিল? হ্যাঁ, কি ক্ষতি করেছিল তোর? হ্যাঁ, ওদের মধ্যে কথা যত এগোতে লাগলো তত আরো ভয়ঙ্কর হতে লাগলো। ঠিক এই সময় আমি গ্রামের লোকদের খবর দিয়ে দিই। গ্রামের সব লোকেরা সেই সময় তোমাদের বাড়িটাকে ঘিরে ফেলে চারদিক থেকে। সবাই ভাবে তোমার মায়ের সাথে কোনো খারাপ কিছু হতে চলেছে, এবং ঘরে ঢুকতেই দেখে মহেশ তোমার মাকে ধরে মারছে। তাই গ্রামের লোকেরা ওকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসে। একটা খুঁটির গায়ে বেঁধে প্রচণ্ড মারধর করে ওকে জ্যান্ত জ্বালিয়ে দেয়। তবে মহেশ গায়ে আগুন দেওয়ার আগে একবার চিৎকার করে বলে ওঠে, এর শোধ আমি নিয়েই ছাড়বো এর শোধ আমি। তুই যেমন আমার ছেলে বউকে হত্যা করেছিস, ঠিক আমিও তোর পরিবারকে শেষ করে দেব। তোর সৎ ছেলেকে আমি কিচ্ছু করবো না, ওকে আমি কিচ্ছু করবো না। করবো তোর নিজের পেটের ছেলেকে, ওকে আমি শেষ করে দেব। দেখো দেখো কিরকম হুমকি দিচ্ছে। তোমাদের সবার ছেলেকে বলছে হত্যা করবে, আর তোমরা চুপ করে আছো। সেই মুহূর্তে কথাটা না ঘুরিয়ে দিলে গায়ের লোকেরা তোমার মাকেও ক্ষতি করতে পারত। আজ সেই ঝড় আবার যেন ফিরে এসেছে এই নলিকাটার গ্রামে। গায়ের লোকেরা পুলিশের ভয়ে পোড়া দেহটাকে নিয়ে নলিকাটার শ্মশানে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আশ্চর্যভাবে সেই দেহটা পুড়তেই চায় না। আগুন ঠিকঠাক ধরছে না, বারবার হাওয়া হচ্ছে আর আগুন নিভে যাচ্ছে। ঘি তেল সব দিল, কিছুতেই কিছু হলো না। শেষে কালবৈশাখীর মতো ঝড় উঠল। সেই ঝড় যে কতটা ভয়ঙ্কর ছিল তা বলে বোঝাতে পারবো না। গাঁয়ের লোকরা পালিয়ে এসেছিল। কিছুদিন পর তোমার মা মারা গেল। আমার দৃঢ় বিশ্বাস মহেশের কাজ এটা। তার কারণ মহেশের আত্মা ঘোরাফেরা করে নলিকাটা শ্মশানের ওখানে। যদি কোনো নতুন লোককে সে দেখতে পায় তাহলে সাথে সাথে সে মেরে ফেলে। তুমি যে কবার এখানে এসেছো তা দিনের আলোতে, তাই সে সুযোগ পায়নি তোমাকে মারার, কিন্তু আজ সে সুযোগ পেয়েছে। হ্যাঁ, এত বছর পর সে সুযোগ পেয়েছে তোমাকে মারা। না, আমি আমার ভাইকে কিছু হতে দেব না। ও আমার ভাই। আজ আমি ওই শ্মশান আর মহেশের অপশক্তিকে চিরকালের জন্য বন্ধ করে দেব। সেইটা যেন হয় বাবু। মা মনসাকে আমি ডাকছি সারা জীবন, যাতে আমার মিলন বাবার কিচ্ছু না হয়। কিছু হবে না, ওর কিছু হতে দেব না আমি। ওর মাথার উপর ছায়ার মতো দাঁড়িয়ে থাকবো, কিছু হবে না। না, কিছু হতে দেব না। মাস্টার, শ্মশানের মধ্যে প্রবেশ করাটা কি ঠিক হলো? আমাদের হাতে সময় নেই, যা করার আজই করতে হবে। এই বীজটাকে যা হোক করে হোক চিতার মধ্যে ফেলে দিতেই হবে। এটা কিসের বীজ দাদা? তারকনাথ তান্ত্রিক বলেছেন যে এই বীজ পুড়তে সময় লাগবে। 51 পীঠ থেকে পূজা করে আনা এই বীজ, যা পুড়িয়ে দিলে সমগ্র নলিকাটা গ্রামে বাস করা অশুভ প্রেতাত্মারা ধ্বংস হয়ে যাবে। কার্তিক, নিতাই, তোমরা এসে কাঠগুলোকে চিতায় সাজাও। বেশি দেরি করা ঠিক হবে না। মিলন, বীজটা তুই ধর। রাতের অন্ধকারে নলিকাটার শ্মশানটা সত্যিই অনেক ভয়ানক দেখতে লাগে। তারপর আজ আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল। তবে সবচেয়ে অবাক লাগলো, সামান্য একটা বীজের জন্য একটা মরার খাট সাজাতে হচ্ছে।
এই বীজে কি আছে তা সত্যিই আমি জানি না, তবে এইরকম জিনিস আমি কোনোদিনও দেখিনি। দুটো লোক গিয়ে কাঠ সাজাতে লাগলো। দাদা বারবার করে বারণ করেছিল আমি যেন না আসি এখানে, কিন্তু আমি শুনলাম না। যদি সে দাদার ক্ষতি করে। মিনিট 10 লাগলো কাঠ সাজাতে। শীতলবাবু সামনে এগিয়ে গিয়ে কেরোসিন তেল ঢালতেই যাবে, ঠিক এমন সময় ঝড় উঠল, কাল রাতের মহাঝড়। আমরা অবাক হয়ে চারপাশটা দেখতে লাগলাম। দেরি করলে হবে না, মিলন বাবু চিতাতে ওই বিষটা রেখে তাড়াতাড়ি আগুন জ্বালাতে হবে, না হলে ও শেষ হবে না। ও ও চলে এসেছে, ও চলে এসেছে বাবু। আমি বীজটা চিতার উপর রাখতেই যাব, ঠিক এমন সময় ও কি চিতার উপরে উঠে বসেছে কি? সবাই পালাও, পালিয়ে চলো। দাদারা ছুটতে লাগলো, তবে আমি ছিলাম সবার লাস্টে। ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছিলাম আমি। এত কাছে এসে শিকারকে হাতছাড়া করে দেবে সে? কিছুতেই না, কিছুতেই সে হাতছাড়া করবে না। প্রতি মুহূর্তে তার সঙ্গে আমার ব্যবধান কমে আসছিল। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি আমার ঘাড়ি ঝাঁপিয়ে পড়ল সাক্ষাৎ মৃত্যু। দাদা বেরিয়ে গেল, কিন্তু আমি বেরোতে পারলাম না। তার আগেই নলিকাটা শ্মশানের দরজা দমদম শব্দ করে বন্ধ হয়ে গেল। তবে তবে আশ্চর্য ব্যাপার, দাদাদের কোনো চিৎকারের শব্দ আমি এখন আর শুনতে পাচ্ছি না। যেন এই শ্মশানে আমি একাই রয়েছি। ভয় ভয় পিছনে তাকাতেই আমার থেকে 2 হাত দূরে শূন্যে ভেসে আছে সেই অশরীরী অবয়ব। আমাকে দেখে সেই মহেশ তালুকদার খিলখিল করে হাসছে। আজ পূর্ণ হবে আমার প্রতিশোধ। তোকে মারার জন্যই এতদিন অপেক্ষা করেছিলাম আমি। কথা বলতে বলতে সে আমার দিকে এগিয়ে আসছে। আচমকা আমার গলায় চাপ পড়তে থাকে, যেন যেন আমাকে কেউ মাটি থেকে উঁচু করে তুলেছে। আমি ছটফট করতে লাগলাম। আমার বউ বাচ্চা সব শান্তি পাবে, শান্তি। দেখ দেখ ভাগ্যলক্ষ্মী, দেখ আজ তোর ছেলেকে কেমন মাথার উপরে তুলে রেখেছে। ও ছটফট করছে, ছটফট করছে। তোর আর আমার মধ্যে যেসব জিনিস হয়েছে সেগুলো বলবো নাকি? বলবো নাকি তোর ছেলেকে? এমনও তো হতে পারে ছেলে আমার জন্য পৃথিবীর আলো দেখেছে। আমার ছেলে। এই কথাগুলো শোনার পর আমার মাথা গরম হয়ে গেল। আমি ছটফট করা বন্ধ করে দিলাম। এক প্রকার রাগে কাঠ হয়ে শূন্যে ভেসে রইলাম। তুই আমার সন্তান। অবশ্য তোর মার পেটে এমন অনেক সন্তানই জন্ম হয়েছে, যেগুলো হয়তো সে মেরে দিয়েছে। তোর মা তো পতিতা, পতিতা। কোথা থেকে একটা অব্যক্ত ক্রোধ আমার বুকে জ্বালা ধরিয়ে দেয়। রাগে আমার সারা গা রিরি করে চলতে থাকে। বীজটা হাতেই ছিল, সেটা মহেশের মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম। এইবার সে আমাকে ছেড়ে দিয়ে যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। মায়ের নামে কেউ খারাপ কথা বললে সন্তান যে কতটা ভয়ানক হয় সেটা আজ হয়তো আমাকে প্রমাণ দিতেই হতো। সে চিৎকার করছিল অনবরত। একসময় সেই বীজটা যখন তার পেটের মধ্যে চলে আসে তখন একটা বিস্ফোরণ হয়, আর সেই বিস্ফোরণে আমি ছিটকে গিয়ে পড়ি পাথরের গায়ে। পুকুর পাড়ের সামনে দাঁড়িয়েছিলাম আমি আর দাদা। সে আমাকে বলল, তারকনাথ তান্ত্রিক বলেছিল বীজটাকে চিতায় পুড়িয়ে দেওয়ার কথা।
কিন্তু সেটা তো হলো না। ভয় করছে যদি ও শেষ না হয়, যদি আবার ফিরে আসে। আমার তো খুব চিন্তা হচ্ছে রে। আমি চুপ করে রইলাম। দাদা আবার বলল, আচ্ছা, মাকে ভালোবাসিস না ঘৃণা করিস তা জানি না, তবে তবে মায়ের নামে নিন্দা শুনে এত রাগ তোর মধ্যে এলো কোথায় থেকে? জানি না, তবে তবে মায়ের নামে ওই রকম যখন বলছিল তখন আমি আর সহ্য করতে পারছিলাম না। আচ্ছা দাদা, ছাড়ো এইসব কথা, যা হয়ে গেছে হয়ে গেছে। শোনো না, আমি বলছি কি, আমি আর শহরে ফিরে যাব না। বাহ, তাহলে তো খুব ভালো হয়। রাজনীতি একদম ভালো নয় ভাই। খেটে খাওয়ার মজাটাই আলাদা, লোকের কথা শুনতে হয় না। তুই বরং এক কাজ কর, এখানে থেকেই কোনো কাজের চেষ্টা কর, চাষবাস কর, তাতে অনেক সুখ। গ্রাম আমাদের ভালোবাসা, শান্তির জায়গা। আমাদের রক্ত জুড়ে আছে এই গ্রামে। মা থাকলে এটাই তোকে বলতো, যেটা আমি এখন বলছি। দাদা আর আমি এখন চাষবাসের কাজ করি। নলিকাটার গ্রাম সেই ঘটনার পর থেকে এখন ভয়ানক ছেড়ে শান্তির জায়গা নিয়েছে। তবে জানি না সেই শান্তিটা কতদিন থাকবে। আজ আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, 3 বন্ধু কোন স্টেশনে নেমে নলিকাটার গ্রামে গিয়েছিল? সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে জানিয়ে দেব। শীতের রাতে বকুলপুর গ্রাম গল্পটিতে যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নাম: উলুবেড়িয়া শ্মশানকালী বাড়ি থেকে বলেছে কাদের খান, নাজিম উজ্জ্বল, জম্বু কাকার স্ত্রী সাবেরা এবং কবর আলী, পচা কাকা এবং পচা কাকার ছেলে শামিরুল। কাইতি থেকে বলেছে জয়ন্ত বাউরি, বসিরহাট থেকে বলেছে মুন্না সাহাজি, সৌদি আরব থেকে বলেছে আব্দুল সালাম, হাওড়ার সাঁতরাগাছি থেকে বলেছে মিঠুন চক্রবর্তী, বাংলাদেশ নরন্দি বাজার জামালপুর ময়মনসিংহ থেকে বলেছে শেখ ফরিদ আহমেদ এবং তার মেয়ে নুসরাত আহমেদ ফারিয়া, মালবাজার থেকে বলেছে রাধারানী বিষ্ণু, দক্ষিণ 24 পরগনা থেকে বলেছে মুরতাসিম, উত্তর মানসশ্রী বাঁধপাড়া থেকে বলেছে সমীর মালিক, অমিত ঘোষ সঠিক উত্তর দিয়েছে। ব্যারাকপুর খালপাড় থেকে বলেছে সোমনাথ মণ্ডল ও রূপা মণ্ডল, মেছেদা থেকে বলেছে চন্দন ও তার স্ত্রী অনন্যা, বর্ধমান গয়েশপুর থেকে বলেছে সাহেব মল্লিক, বহরমপুর মুর্শিদাবাদ থেকে বলেছে হিরণ সরকার, দক্ষিণ বারাসাত বাঁটুরা গ্রাম থেকে বলেছে ইকবাল লস্কর, ফারহান লস্কর ও ফিরদাউস লস্কর, দক্ষিণ 24 পরগনা ভাঙড় গঙ্গাপুর কলকাতা লেদার কমপ্লেক্স থেকে বলেছে হেমন্ত মণ্ডল ও তার ছেলে সার্থক মণ্ডল ও তার স্ত্রী সুষমা মণ্ডল, গুজরাট থেকে বলেছে ত্রিদেব সর্দার। যারা যারা উত্তর দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তরটি হলো সকাল সন্ধ্যা মেজ। শুনছিলেন আজকের গল্প তন্ময় সরকারের লেখা নলিকাটার সেই শ্মশান। আজ গল্প পাঠে ছিল তন্ময়, বিভিন্ন চরিত্রে ছিল সুপ্রিয়, প্রকাশ, গোড়া, দুর্বা, বর্ণালী, সুমনা, সুমন, বুবাই ও তন্ময়। পোস্টার ডিজাইন করেছেন দীপক, সাউন্ড ডিজাইন ও এডিটিং ও স্ক্রিপ্ট রাইটিংয়ে ছিল তন্ময়। আর হ্যাঁ, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আরও নতুন নতুন নানান ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে সেট করে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।